চলো সবাই মিলে নবদ্বীপ মায়াপুরটা একটু ঘুরে আসি। তো আজকে হচ্ছে আমাদের ডে 1। শিয়ালদা থেকে ট্রেন ধরে ঠিক দুপুর 12টায় নেমে পড়লাম কৃষ্ণনগর সিটি স্টেশনে। স্টেশন থেকে আমাদের চলে যেতে হবে স্বরূপগঞ্জ ঘাট। ওই ঘাট থেকে নবদ্বীপের লঞ্চ আর নৌকো ছাড়ে। স্টেশন থেকে ঘাটে যাওয়ার জন্য টোটো, অটো সবই অ্যাভেলেবল। আমরা অটোতে করে গিয়েছিলাম স্বরূপগঞ্জ ঘাটে। আমাদের লেগেছিল পার হেড 30 টাকা করে। আমরা এসেছি শিয়ালদা সাইড থেকে। যারা হাওড়া হয়ে আসবে তারা হাওড়া থেকে নবদ্বীপ ধাম স্টেশনে ডিরেক্ট ট্রেন কিন্তু পেয়ে যাবে। এই হলো স্বরূপগঞ্জ ঘাট। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে জন প্রতি 3 টাকা। তো এখানে 3 টাকা করে নৌকার টিকিট নবদ্বীপ যাওয়ার জন্য। আমরা এখন নৌকা করে গঙ্গাটা পারাপার করব। এখানে নদী পারাপারের সিস্টেমটা প্রচন্ড ভালো। 5 মিনিট অন্তর অন্তরই নৌকা, 10 মিনিট অন্তর অন্তরই লঞ্চ পারাপার হচ্ছে। নৌকা বা লঞ্চ দুটোতে করেই পারাপারটা ভীষণ কমফোর্টেবল। শুধু লঞ্চে একটাই সুবিধা থাকে যে ওপরে একটুখানি শেড আছে, তো খুব রোদ থেকে বাঁচা যায়। ওই যে দেখা যাচ্ছে ইস্কনের নতুন মন্দিরের চূড়াটা। ঠিক যেরকম বললাম, এক পাশটা হচ্ছে গঙ্গা নদী আর ডান দিক থেকে এসছে জলঙ্গি নদী, আর দুটো এসে মিলেছে ঠিক ওইখানটাতে। নদী পারাপার হতে খুবই কম সময় লাগে, 3-4 মিনিট মতো। টিপ পড়েছে আবার। পৌঁছে গেছি ডেস্টিনেশনে। তো এবার প্ল্যান করতে হবে গঙ্গা স্নান করার আর তারপরে তিলক লাগানোর। দেখি ফেরিঘাট থেকে নেবেই এখানে নবদ্বীপ লজ। বাইরে বেরিয়ে দেখলাম ঘর পাওয়া যায় লেখা আছে। এই যে ওপরে যে রুমটা, ওই রুমটাই নিয়েছি। ওখান থেকে দূরের ইস্কনটাও দেখতে পারবো আর সামনের ভিউটাও প্রচন্ড সুন্দর। এই যে রুমটা। কি হয়েছে? স্নান করা যাবে? দেখি ওয়াও, আলাদাই অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আর এই যে সামনে হচ্ছে ইস্কনের মন্দির। ফেরিঘাটটার এক পাশে বাঁধানো ঘাট আছে আর আমাদের হোটেলের সামনে এরকম ন্যাচারাল ঘাট আছে। আগে আমরা বাঁধানো ঘাটটায় গিয়েছিলাম, তারপর হোটেলে ফেরার আগে মনে হলো একবার ন্যাচারাল ঘাটটায় ঘুরে আসি। তো মা চলে গেছিল রুমে। মাকে বলেছিলাম সুন্দর ভিডিও করো, তো মা আমার দারুণ ভিডিও করে দিয়েছে। তো হয়ে গেছি রেডি। এখন বাজে 2:30। এখন আমাদের লাঞ্চ করে মন্দির দর্শনের পালা। ফেরিঘাটের সামনেই টোটো স্ট্যান্ড। এখানে অনেক রকম রেটস আছে। 6টা মন্দির, 8টা মন্দির, 450, 600 এরকম অনেক রকম রেটস আছে এক একটা টোটো ভাড়ার। এখানে একটুখানি বার্গেনিং করে নিতে হয়। মা বাবাও ঠিক সেটাই করে নিয়েছে। আমরা আজকে যে কটা মন্দির ঘুরবো ও কটার জন্য আমরা দিয়েছি 350। প্রথমেই আমরা চলে গেলাম রাধারানীর মন্দিরে। ফেরিঘাটের বাইরেই তিলক লাগানোর জন্য অনেকে দাঁড়িয়ে থাকে। তাদের থেকেই আমি তিলকটা লাগিয়ে নিয়েছি। আমি তো নেমেই খুঁজছিলাম কোথায় লাগানো যায়, বাট গরমে ঘেমে কিছুটা ঘেটে গেছে, কিন্তু আমি তো বিশাল মজা পেয়েছি। এই রাধারানী মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর। এখানে কিছু কিছু মন্দিরে 5 টাকা 10 টাকা করে প্রবেশ মূল্য আছে। ওই টাকাগুলো থেকে মন্দিরের মেনটেনেন্সে অনেকটা হেল্প হয়। মন্দিরের ঠিক ডান দিকটাতে গুপ্ত বৃন্দাবন বলে একটা সুন্দর মিউজিয়ামই বলতে পারো আছে। এখানে শ্রী হরি নারায়ণের অনেক লীলার কথা খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে। কংসের কারাগার আর আকাশবাণী, শ্রীকৃষ্ণের রাসলীলা, আর বাল্যকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা। এবার চলো ঘুরে আসি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। চলে এসেছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। এখানে যে নিম গাছটা আছে তার তলায় সচি মায়ের কোলে।
একটা গানই মাথায় আসছে এখানে বারবার করে, প্রভাত সময়ে সূচি রাঙিনা মাঝে গোচার নাচিয়া বেড়ায় রে। প্রত্যেক কটা মন্দিরে আছে শান্তি। যদি একটু শান্তভাবে ফিল করা যায় তাহলে কিন্তু প্রত্যেক কটা জায়গাতেই মহাপ্রভুর প্রেজেন্স ফিল করা যায়। অসাধারণ অনুভূতি। এবার চলো যাই নরহরি ধামে। এই ধামে ঘোরার জন্য তোমরা তোমাদের টাইম টেবিল থেকে বিকেলের কিছুটা সময় রাখতে পারো। ভেতরটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগবে। এখানে আছে 60 ফুট হাইটের শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ। একটা জিনিস শেয়ার করতে খুব ইচ্ছা করছে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয় শ্রীকৃষ্ণ আর রাধারানীর মিলিত অবতার, যেখানে মনটা হলো রাধারানীর আর দেহটা হলো শ্রীকৃষ্ণর। রাধারানী হলেন ভালোবাসার প্রতীক, প্রেমের প্রতীক। রাধারানী অনেক বিরহ বেদনায় কষ্ট পেয়েছিলেন শ্রীকৃষ্ণর জন্য। শ্রীকৃষ্ণ দেখতে চেয়েছিলেন রাধারানীর ভালোবাসা, প্রেম, বিরহ। অবতারিত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণ এবং রাধারানী। প্রভাত সময় গানের একটা লাইন আছে, জাগনিগো সচী মাতা গৌর আইলো প্রেম দাতা। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় ট্রেজারার অফ লাভ, ভালোবাসার কোষাধ্যক্ষ, প্রেমের ট্রেজারার। উনি প্রেম বিলাতে এসেছিলেন। উনি প্রত্যেকটা জীব জন্তু প্রত্যেকের প্রতি ভালোবাসার, রেসপেক্ট থাকা উচিত সেটা শেখাতে উনি এসেছিলেন। শান্তির প্রতীক উনি। তাই জন্য আমি বললাম না একটু আগে যে যেখানেই যাচ্ছি একটা অদ্ভুত শান্তি, একটা অদ্ভুত প্রেজেন্স ফিল হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর এইখানে। আমার শ্রীহরি নারায়ণের কথা শুনতে ভীষণ ভালো লাগে। আমি এগুলো সব কথা শুনে শুনেই শিখেছি। তোমাদের কাছেও যদি এরকম কোনো তথ্য থাকে আমাদের সবার সাথে প্লিজ শেয়ার করো। তোমাদের সবার জন্য আমার কমেন্ট সেকশন কিন্তু সবসময় খোলা আছে। ধামের ভেতরের পরিবেশটা ভীষণ সুন্দর। এত সুন্দর গাছপালা, এত সুন্দর সুন্দর বিগ্রহ, প্রত্যেকটা জায়গাতে শ্রীকৃষ্ণর গান বাজছে। অদ্ভুত সুন্দর পজিটিভ একটা এনভায়রনমেন্ট। ঠিক যেরকম বললাম, একটা বিকেল যদি এখানে কাটানো যায় ভীষণই ভালো যাবে সেই বিকেলটা। এখানেও গুপ্ত বৃন্দাবনের মতো একটা মিউজিয়াম আছে, চলো ঘুরে আসি। তোমরা নিশ্চয়ই খেয়াল করলে নরহরি ধামের বিভিন্ন দিকে কিন্তু কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন রকমের বিভিন্ন সুরের সুন্দর সুন্দর গান বাজছে। এখন আমরা যাব শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দিরে। টোটো দাদা আমাদের বললেন যে এখানে ড্রাই প্রসাদ পাওয়া যায় নবদ্বীপের, আর কোথাও পাওয়া যায় না। তো আমরা ভাবলাম নিয়ে নিই। মিনিমাম চার্জেস ছিল 270, 500 বা তার বেশি অ্যামাউন্টের প্রসাদও এখানে পাওয়া যায়। এবার দেখব সোনার গৌরাঙ্গকে।
এখন যাব শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে। এখানে প্রভু অদ্বৈত আচার্য এবং তার স্ত্রী সীতা দেবীর বিগ্রহ আছে। প্রভু অদ্বৈত আচার্যই সবচেয়ে প্রথমে শ্রী গৌরাঙ্গকে পুরীর রথযাত্রায় লক্ষ লক্ষ মানুষের সামনে শ্রীকৃষ্ণর অবতার বলে ঘোষণা করেছিলেন। এখানে মহাপ্রভুর সাথে বিষ্ণুপ্রিয়া দেবীর শেষ দেখা হয়, চরণ পাদুকা এখানে পাওয়া যায়। তারপর এখান থেকে মহাপ্রভু চলে যায় পুরীর উদ্দেশ্যে, তারপর ওনাকে আর দেখতে পাওয়া যায়নি কোনোদিন। এখানে টোটো দাদারাই হলেন গাইড। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমন্দিরে এসেছি আমরা। ঠিক এইখানটাতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে বিষ্ণুপ্রিয়া দেবীর শেষবারের মতো দেখা হয়। তখন মহাপ্রভু চলে যাচ্ছিলেন পুরীর উদ্দেশ্যে। প্রচণ্ড ভেঙে পড়ে বিষ্ণুপ্রিয়া দেবী ওনাকে জিজ্ঞেস করেন যে আমি এখন কী নিয়ে থাকবো, কী নিয়ে বাঁচবো। তখন মহাপ্রভু তার চরণ পাদুকা বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে যান। সেই চরণ পাদুকাই এখনো রূপে বাঁধানো আর সেখানে পুজো করা হয়। আমরা খুব ভাগ্যবান যে চরণ পাদুকার আশীর্বাদ আমরা নিতে পেরেছি। দোল পূর্ণিমায় নবদ্বীপে প্রত্যেক বছরের মতো এবছরও প্রচণ্ড ভিড় হয়েছিল। দোল পূর্ণিমার সাজে এখনো রঙিন হয়ে আছে নবদ্বীপ। রাস্তাঘাট দিয়ে খুব ভালো মতো বোঝা যাচ্ছে যে কতটা বড় করে সেলিব্রেট করা হয় এখানে দোলকে। খুব স্বাভাবিকভাবেই দোল পূর্ণিমা প্রত্যেক কৃষ্ণ ভক্ত, প্রত্যেক শ্রীহরি নারায়ণ ভক্তর কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই মন্দিরটা হলো ভক্তদের অনুরোধে এবং মহাপ্রভুর আদেশে নির্মিত। সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা হয় 450 থেকে 500 বছরের পুরনো। সোনার গৌরাঙ্গ নবদ্বীপের সবথেকে প্রাচীন মন্দির, আগের মন্দির। ভক্তদের অনুরোধে আবার সোনার গৌরাঙ্গ স্থাপনা করে। টোটো থেকে আমরা নেমে পড়েছি পোড়া মায়ের মন্দিরের সামনে। এখান থেকে আমাদের হোটেল মানে ফেরিঘাট 15 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স। পোড়া মায়ের মন্দিরকে ঘিরে খুব সুন্দর একটা মার্কেট এরিয়া আছে। আর মন্দিরের ওপরের এই বটগাছটার সৌন্দর্য মানে কি অসাধারণভাবে মন্দিরটাকে আগলে রেখেছে। প্রত্যেক বছর জন্মদিনের সময় মা আমার পুজো ঠিক নিয়েই নেয়। জন্মদিনের সময় আমি সুযোগ পেলেই দক্ষিণেশ্বর চলে যাই। 2 বছর আগে গিয়েছিলাম শান্তিনিকেতন, জন্মদিনের দিন কঙ্কালীতলার মন্দিরে পুজো দিয়েছিলাম। আর এই বছর এখন আছি পোড়া মায়ের কাছে। মন্দিরের ঠিক সামনেই পুজোর ডালির অনেক দোকান আছে। আর আশেপাশে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মার্কেট এরিয়া, প্রচুর দোকান এখানে। এই মন্দির চত্বরে টোটাল 3টে মন্দির আছে। একটা হচ্ছে পোড়া মায়ের মন্দির, একটা হচ্ছে শ্রী শ্রী ভবতরণ শিব মন্দির, একটা হচ্ছে ভবতারিণী মন্দির। কি সুন্দর লাগছে না? পুরো রাস্তায় একটা মন্দির। খুব সুন্দর। আমি এই লোকেশনটাতে গিয়ে এই গাছটাকে দেখে জাস্ট পাগল হয়ে গেছিলাম। কি অসাধারণ লাগছে দেখতে। এখানে আছে মা ভবতারিণীর মন্দির।
হাজার বছর হয়ে গেছে। মহাপ্রভুর আগে তারও আগে ওই পাশে ভবতাল শিব আছে। ওই রাস্তাটা হচ্ছে ফেরিঘাট থেকে আসার, ওর পাশেই আমাদের লজ নেওয়া। দেন দুপুরবেলা আমরা এই পাশ থেকে আমরা লাঞ্চ করেছি, তারপর এখান থেকে টোটো নিয়ে পুরোটা ঘুরলাম, আবার আমরা পুরোটা ঘুরে চলে এসেছি। দোকানটা ভীষণ ফেমাস, মিষ্টান্ন ভবন। আর এখান থেকে হচ্ছে ফেরির ঘাটের টিকিট কাউন্টার আর ফেরিঘাটে যাওয়ার রাস্তা। আর এখান থেকে আরেকটা দোকান আছে, এই দোকান থেকে আমরা কিনছি ক্ষীর দই। চলে এসেছি রুমে। এই রুম থেকে ফেরিঘাট আর এই ভিউটা কিন্তু প্রচন্ড সুন্দর। এখন বাজে 7টা। 8টার সময় বেরিয়েছিলাম বাবার সাথে একবার। অনেকটা শান্ত হয়ে গেছে এখন জায়গাটা। নিয়ে নেব এখান থেকে ডিনার। আর বাবার সাথে বেরোনোর আরেকটা কারণ হচ্ছে রাত 12টা বাজলেই আমার জন্মদিন। তো জন্মদিনের জন্য যে কেকটা আমি কাটবো সেটা কিনতে আমি নিজেই বাবার সাথে গিয়েছিলাম। কলকাতার বাইরে থাকলে আমি এসব একটু করে থাকি আর কি। ডিনার নিয়ে নিয়েছিলাম, মানে অর্ডার দিয়ে গিয়েছিলাম রুটি আর তড়কা। সেই পোড়ামায়ের মন্দির চত্বর অবধি যেতে হলো, তারপর পেলাম কেকের দোকান। অবস্থা একেবারে কাহিল, কিন্তু এনার্জি একদম ফুল অন ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো সবাইকে। তো আজকে তোমাদের পুরো দিনের কি কি করলাম তোমাদের অলরেডি আমি সব দেখিয়ে দিয়েছি। তো সকালবেলা উঠে ট্রেন ধরে, মানে প্রথমে তো মারপিট করে শিয়ালদা আসলাম, বিকজ ওই সময় খুব ভিড় হয় ট্রেনে, মানে অফিস টাইম। তারপর শিয়ালদা থেকে ট্রেন নিয়ে জার্নিটা প্রচণ্ড বেশি ইজি ছিল, বিকজ আমরা উইকডেজে এসেছি, তো খুব বেশি ভিড় পাইনি। আমরা একদম ফাঁকা ফাঁকায় মোটামুটি এসেছি কৃষ্ণনগর অবধি। তারপর তো নবদ্বীপে, মানে অসাধারণ ফিলিং। আমাদের হোটেল রুমটা এত সুন্দর জায়গাতে, মানে তোমাদের দেখিয়েছি ফেরিঘাটের একদম পাশে। এখনকার ভিউটাও তোমাদের দেখাবো। এই জানলা দিয়ে দেখা যাচ্ছে পুরো গঙ্গা, আর বারান্দায় গেলে তো পুরোটাই দেখা যায়। অদ্ভুত সুন্দর, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া। মানে এই যে এখানে থাকার ডিসিশনটা একদম মানে পারফেক্ট ছিল, এটা বুঝতে পারছি। তো এখন বাজে 10:30। এখন মা গেছে ছাদে, বাবা গেছে নিচে হাঁটতে। আমিও নয় ছাদে নয় নিচে কোথাও একটা যাব এখন। আর আজকে লাইক আর 1.5 ঘন্টা পরে আমি আবার লাইক আমার জন্মদিন। তো 12টা বেজে গেলে আমি আবার জন্মাতে চলেছি, তো তার আগে ফিরে আসবো ডেফিনেটলি। তো এখন আমি ওপরে বা নিচে কোথাও একটা যাবো হাঁটতে। যাই হাঁটতে, তারপর তোমাদের দেখাই যে আশেপাশটা সত্যি কতটা সুন্দর। কালকে সকালবেলা আমরা আবার এখানে 9টার সময় চেক আউট। 9টার সময় চেক আউট করে এখান থেকেই ফেরিঘাট, এখানেই ফেরিঘাট, এখান থেকে যাব হচ্ছে মায়াপুর। কালকে থাকবো হচ্ছে আমরা সারাদিন মায়াপুরে, রাত্রিবেলাতেও মায়াপুর থাকবো। পরশুদিন মায়াপুর থেকে বেরিয়ে আমরা ট্রেনে করে আবার চলে যাব হচ্ছে বাড়ি। এই হচ্ছে আমাদের রুম। এখান থেকে সোজা গেলেও একটা কমন ব্যালকনি, এই যে কমন ব্যালকনিটা। এই হচ্ছে ভিউটা সামনেতে। আমরা আছি দোতলায়, এই হচ্ছে ছাদ। চলো ছাদে যাই। এই 8 নম্বর রুমটা ছিল আমাদের, মানে এই রুমটা ছিল আমাদের, মানে আছে আমাদের 8 নম্বর রুমটা। এখান দিয়ে গেলে কমন ব্যালকনিটা, আর এখান দিয়ে উঠে গেলেই হচ্ছে ছাদটা। লেটস গো। ছাদেই মনে হচ্ছে বসে থাকি, বা বারান্দাতে। ওই যে পূর্ণিমার চাঁদ যেন আরো সৌন্দর্যটা বাড়িয়ে দিচ্ছে। বাবা মা হাওয়া খাচ্ছে।
এই যে একটা নৌকা বেরোলো, আর এই যে আবার একটা নৌকা এখান দিয়ে যাচ্ছে। এখন বাজে 10:30, 11:15 অলমোস্ট। এখনো কিন্তু নৌকা পারাপার চলছে। আর এই সোজা স্বরূপগঞ্জ ঘাট, আর এই পাশটাতে হচ্ছে মায়াপুর। এই ছাদটার কোনো তুলনা হয় না। গঙ্গার ধারে এত সুন্দর বড় একটা ছাদ, এখানে তো ঘন্টার পর ঘন্টা এমনি কাটিয়ে দেওয়া যায়। চলো তাহলে এবারে নিচে যাই। প্রত্যেক বছরই আমি চেষ্টা করি জন্মদিনের সময় কোনো না কোনো প্ল্যান করতে। যদি কলকাতার বাইরে কোনো প্ল্যান হয়ে যায় তাহলে আমি নিজেই যাই বাবা মার সাথে নিজের জন্য কেক আনতে। এবারেও তাই করেছি। এবার একটু পরেই বেজে যাবে 12টা, তারপর আমি কাটবো কেক। তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে। Happy birthday to Sneha. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.